দিনের শুরুটা ইলচে গুড়ির বৃষ্টিতে বাধা পড়ল। কাদায় ভরে উঠল নির্জন আস্তানা। গ্রামের মানুষ ভয়ে যার যার বাড়িতে লুকিয়ে আছে। থেমে থেমে চলছে গোলাগুলির শব্দ। পুরো গ্রামটা মানব শূন্য হয়ে আছে, যেন কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। ইতিমধ্যে বাতাসে বাতাসে খবর পৌঁছে গেছে, মোল্লা বাড়িতে গুলি বর্ষণ হচ্ছে। এক সশস্ত্র বাহিনী গ্রামের প্রবেশ মুখ বন্ধ করে দিয়েছে। মোল্লা বাড়ির চারিদিকে ঘিরে আছে বন্দুকধারী মানুষ। কি হচ্ছে, কেন হচ্ছে? আপাতত এই প্রশ্ন নিয়ে গ্রামবাসীরা উত্তেজিত। প্রাণের ভয়ে কেউই বাড়ি থেকে বাইরে পা দিচ্ছে না। আকাশের চেহারা সকাল থেকেই করুণ, সেটা ঘন মেঘে অন্ধকার হয়ে আছে। আবহাওয়ার অবস্থা দেখলে ভয়ে গা শিরশির করে ওঠে। নীরবতা ছিঁড়ে একটু পর পর প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। কেউ স্বস্তিতে নিঃশ্বাসও নিতে পারছে না। গ্রামের বুকে এমন এমন অভিজ্ঞতার শিকার হবে কেউ সেটা ভাবতে পারেনি। টিভি চ্যানেলগুলোও থেমে নেই। প্রতিটা চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ যাচ্ছে। সব কয়টা চ্যানেলে শীর্ষ সংবাদটা লাইভ দেখানো হচ্ছে। রিপোর্টারদের কল্যাণে কিছু শট ক্যাপচার করে লাইভ টেলিকাস্ট হচ্ছে, কিন্তু নিরাপত্তার জন্য কেউ ভিড়তে পারেনি। দূর থেকে জুম করে যতটুকু পেয়েছে টিভির পর্দায় এনেছে, বাকিটা সম্ভব হয়নি। উন্মুখ জনগণ সর্বশেষ তথ্য পাওয়ার জন্য টিভির চ্যানেলে বারবার ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু সর্বশেষ নামক কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। সবার মধ্যে উত্তেজনার দশা তিল তিল করে বৃদ্ধি পাচ্ছে। কি হবে সামনে, একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চিন্তায় অনেকের মধ্যে উদ্বেগপূর্ণ অবস্থা। বহুল আলোচিত পলাতক আসামিকে ঘিরে রয়েছে নিরাপত্তা বাহিনী, কিন্তু এখনও দুর্ধর্ষ গোলাগুলি থামেনি। গ্রাম থেকে একের পর এক হদিশ বের হচ্ছে। উদ্ধার করেছে কয়েক টন ড্রাগস, ট্রাক ভর্তি নারী, যুবক, শিশু এবং সর্বশেষ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রের সম্ভার উদ্ধার হয়েছে। দলের তত্ত্বাবধানে থাকা উচ্চপদস্থ ব্যক্তিরা এত দিনেও সূত্র ধরে যেটা বের করতে পারেনি, আজ সফল হয়েছে। উদ্ধার কার্য শেষ হয়েছে ঘন্টা খানেক হলো, কিন্তু ফেরারি আসামি এখনও নিজেকে আত্মসমর্পণ করেনি। ভিতরে একদল দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ফোর্স ঢুকেছে ঠিকই, এখনও তাদের কাছ থেকে কোনো আপডেট আসেনি। সবাই স্ব স্থানে সতর্কতা অবলম্বন করেছে। কেউ ব্যাপারটা হালকাভাবে নেয়নি। গ্রামের সহজ সরল খেটে খাওয়া মানুষগুলো ভীতিকর অবস্থায় থেকে আছে। কেউ বাড়ির বাইরে বেরোনোর সাহস দেখাচ্ছে না। মোল্লা বাড়িতে অবস্থানরত মানুষরা কোথায় আছে এ নিয়ে নানান মতবিরোধ চলছে, তর্ক হচ্ছে, কিন্তু কেউই সঠিক জবাব দিতে পারছে না। সাধারণ মানুষের কাছে টিভির পর্দায় এমন খবর দেখাটা লোমহর্ষক বটে। বহুদিন পর এমন একটা অভিযান চলছে, সেটা সত্যি দম ফাটা উত্তেজনার কাছাকাছি। নিরাপত্তা বাহিনী এখনও চুপ করে আছে, কোনো সলিড তথ্য রিপোর্টারদের কাছে দেয়নি। তাদের কাছে খবর এসেছে অভিযান শেষ হলে ব্রিফে আসবে তারা, সেখানেই সকল প্রশ্নের যাবতীয় উত্তর দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে কি হচ্ছে সেটা জানার জন্য অনেকটাই উন্মাদ আচরণ করছে রিপোর্টাররা। তাদের পুরো দলটাকে থামিয়ে রেখেছে নিরাপত্তা বাহিনী। স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু জানানো যাবে না। টিভির পর্দায় ভুরু কুচকে তাকিয়ে আছে সুগা। তার সম্পূর্ণ চিন্তা কেবল জাংকুককে ঘিরে। এই অভিযান যে জাংকুকের আন্ডারে লিড হচ্ছে এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু জাংকুক কি ঠিক আছে? বারবার বলছে গোলাগুলি এখনো শেষ হয়নি, তার মানে জাংকুক এখনো ডেঞ্জার জোনেই আছে। অফিসের কেবিনে বসে প্রচণ্ড চিন্তায় ছটফট করছে সুগা। সকালে নাস্তাটা এখনো হোয়াইট ডেস্কের উপরেই আছে। যখন থেকে খবর পেয়েছে জাংকুক ওদের রিসর্টে পাঠিয়ে দিয়েছে, তখন থেকেই ভয়াক্রান্ত। কবজির কাছ থেকে গ্রে স্লিপসটা বোতাম খুলল সুগা। ডান হাতে স্লিপটা ভাঁজ করতে করতে কোনোয় এসে রাখলো। এখন লাঞ্চ টাইম শুরু হয়েছে, কিন্তু টেনশনে পেটের খিদে মরে গেছে। অপর হাতের স্লিপসটা ফোল্ড করে রকিং চেয়ার থেকে উঠে গেল। চেয়ারটা পাক খেয়ে গোল গোল ঘুরতে থাকলে সুগা হেঁটে এসে জানলার কাছে দাঁড়ালো। দিনের বেলা হলেও টিমটিমে লাইট জ্বলছে। রুমটা এয়ার কন্ডিশনড, জানলাগুলো সব বন্ধ, কিন্তু ভিতরে ছটফটানির জন্য জানলা খুলতে বাধ্য হলো। জানলাটা আনলক করে
স্লাইডিং গ্লাসটা বাম দিকে ধাক্কা মারলো। তখনই মুষলধারে বৃষ্টিপাতটা চোখে পড়লো। আকাশটা কালো হয়ে আছে, ঝমঝম শব্দে শহর মাতিয়ে বৃষ্টি পড়ছে। মুখ ঘুরিয়ে টিভির দিকে তাকালো সুগা। মাইক হাতে রিপোর্টাররা সেই একই খবর বলে যাচ্ছে, কিন্তু সেখানকার আবহাওয়া অন্ধকার হলেও বৃষ্টি ঝিরিঝিরি। দেশের এই প্রান্তে ঝুম বৃষ্টি হলেও অন্য প্রান্তে সেরকম বৃষ্টি নামেনি। টিভির দিকে চাইতেই জায়গাটা চিনতে পারল সুগা। এটা গ্রামের পঞ্চায়েত বসার অংশ। সেই বট গাছটা দূর থেকে দেখতে পাচ্ছে সে। তার মানে সাংবাদিকের দল মোল্লাবাড়ির কাছে যেতে পারেনি। জিমিনকে কল দিতে খুব ইচ্ছে করলো, কিন্তু অবস্থা খারাপ বলে কল দিল না। এসির হাওয়া ক্রমশ জানলা ডিঙিয়ে চলে যাচ্ছে, কিন্তু বৃষ্টির ঠান্ডা প্রকৃতি অদ্ভুত কারণে ভয় লাগছে। কে জানে গ্রামের মাটিটা লাল হয়ে গেছে কিনা। নিষ্ঠুর মানুষের রক্তের পাশাপাশি নির্দয় মানুষগুলোর রক্ত উজাড় হয়ে আছে কিনা। ভারী নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়লো সুগা। সব চিন্তা দুমড়ে মুচড়ে পকেট থেকে ফোনটা বের করলো। আগে পিছিয়ে চিন্তা ভাবনা না করে জিমিনকে কল করলো। বৃষ্টির দামাল চোটে ছাট এসে জানলা দিয়ে ঢুকলো। চোখ মুখ বন্ধ করলো সুগা। ডান হাতটা বাড়িয়ে দিয়ে থাই গ্লাসটা টেনে দিল। নিজের ডেস্কের কাছে ফিরে আসতে রকিং চেয়ারে বসলো। কলটা উপাস থেকে শেষ মুহূর্তে রিসিভ করলে আগ বাড়িয়ে সুগা বলল, হ্যালো জিমিন। নেটওয়ার্কের প্রবলেমের জন্য ঘ্যার ঘ্যার জাতীয় শব্দ শুনতে পেল, কিন্তু তখনই জিমিনের কণ্ঠটা কেটে কেটে ভেসে এলো। হ্যাঁ বলো, কেমন আছো? ভনিতা করলো না সুগা, সোজাসুজি মূল কথায় চলে এলো। ওখানে টিভি আছে? জিমিন কৌতূহল হয়ে পাল্টা জিজ্ঞেস করলো, কেন? টিভিতে তুমি এসেছো? হঠাৎ টিভির খবর জানতে চাইছো কেন? স্বাভাবিক হলো সুগা। জিমিন যেহেতু এখনো জানে না, তার মানে কেউই জানে না। ওকে এক্ষুনি জানানোর দরকার। ব্যাপারটা আগ বাড়িয়ে খারাপের দিকে যাওয়ার চাইতে সময় মতো দেখা দরকার। সুগা শান্ত হয়ে বলল, তোমাদের বাড়িতে গোলাগুলি হচ্ছে, তুমি যদি টিভি। কথাটা মাঝপথে থামিয়ে দিয়ে জিমিন বলল, আমি এই ব্যাপারে জানি সুগা, আম্মা আমাকে সব বলে দিয়েছে। সুগা চমকে গিয়ে চেয়ার থেকে উঠে গেল। আশ্চর্য হয়ে বলল, কার আম্মা? মানে তুমি কি বলছো জিমিন? এ ব্যাপারে তুমি কিভাবে, মানে কি করে? ও মাই গড, তুমি কি সব জানো? ভাবিকে জানিয়েছো? সুগার অশান্ত গলা শুনে ওকে শান্ত করার জন্য জিমিন বলল, তেকে ভুলেও জানাবে না। ও শুনলে কি করবে কে জানে। আম্মা বলে দিয়েছে আপাতত চুপ থাকতে। আমি নিজেই স্তব্ধ হয়ে আছি, জানি না তে শুনলে কি অবস্থা হবে। ও ব্যাপারটা একদমই নিতে পারবে না। ছোট থেকে দাদাজান ওকে সব থেকে বেশি আদর করতো, আমাদের চেয়ে দাদাজানকে বেশি মানতো। তুমি হয়তো জানো না, দাদাজান যদি জাঙ্কুক ভাইয়ের ব্যাপারে অমত করতো তাহলে ও চুপচাপ সেটা মেনে নিত। আজ হয়তো ওদের বিয়েটাই হতো না। আমার কথাটা শোনার পর মাথাটা ভোঁবো করছে। ভাইয়া যেন ফিরে আসুক। এখানে ভাইয়ার কোনো দোষ ছিল না। আমাদের চোখে যুগ যুগ ধরে পট্টি পড়ানো ছিল। এখন যখন খুলে গেছে সেটা মানতে আমাদের কষ্ট হবে। কি করব সুগা? আমরা কার কি ক্ষতি করেছিলাম যে আজ আমাদের এমন দিন দেখতে হলো? সুগা চুপ করে ঠান্ডাভাবে বুঝিয়ে দিল, তোমরা কারোর ক্ষতি করনি। ইনফ্যাক্ট তোমার দাদা যে বাটপার এটাও তোমরা জানতে না। তোমাদের কাছে সবই লুকানো ছিল জিমিন। মাথা ঠান্ডা করো, টেনশন করো না। বাকিরা সবাই জেনেছে? জিমিন নিরুদ্বেগভাবে বলল, আম্মা শুধু আমাকে জানিয়েছে, আমাকে সোজা সাপটা বলে দিয়েছে, আর যেন কেউ না জানে। সুগার সম্মতির সুরে বলল, এখন কিছুই বলো না জিমিন। জানি না মোল্লা বাড়িতে কি হচ্ছে, এখনো গুলি চলা বন্ধ হয়নি। জাঙ্কুক যে কেমন আছে। কণ্ঠে বিষাদ নেমে এলো। সুগা আর কথা বাড়ল না। চোখ দুটো টিভির দিকে স্থির থাকলেও মনটা জাঙ্কুকের জন্য অস্থির হয়ে আছে। চোখ বন্ধ করে ডেস্কের দিকে তাকালো। হালকা গলায় জিজ্ঞেস করলো, তোমার মাকে আমাকে মেনে নেবে? আমার কিন্তু গার্ডিয়ান নেই। কাকার ব্যবসায় খাটাখাটনি করি, এটুকুই সম্বল। আমার যা আয় রোজগার তা কিন্তু শৌখিনভাবে চলার মতো না। সংসার করতে গেলে যতটুকু দরকার সবটুকু পূরণ করতে পারবো। কিন্তু বাকি কথাটা শোনার জন্য তাড়া দিল জিমিন। কিন্তু কি বলো, চুপ করে আছো কেন? সুগার রকিং চেয়ারে পিঠ ছেড়ে দিয়ে বলল, আমার নিজের কোনো বাড়ি নেই। তুমি বিয়ে করলে তখন একটা ফ্ল্যাট কিনবো, কিন্তু বাড়ি কবে করব জানি না। জিমিন রাগ দেখিয়ে বলল,
তুমি এখন এসব কথা কেন বলছো? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমি কি তোমার কাছে কখনো কোনো আবদার করেছি? এটা চাই ওটা চাই করেছি? জিমিনের রাগত সুর শুনে সুগা ব্যাপারটা ঠান্ডা করার জন্য অন্য প্রসঙ্গ টেনে বলল, রাগ করো না, আমি এমনি কথাগুলো বললাম। আমার তো আবার কথা বলার মানুষ কম, এই জন্যই তোমাকে বলছি। আমাকে একটা কথা বলবে জিমিন? ভাবি প্রথম প্রথম চুপ থাকতো কেন? জাংকুক ম্যাটারটা জেনেছে, কিন্তু ও আমার কাছে শেয়ার করার সুযোগ পায়নি। ভাবির সেই মিস্ট্রিয়াস আচরণের কারণ কি জিমিন? ব্যাপারটা খোলাখুলি বলবে? জিমিন ফোনটা কানে চেপে ক্ষণকালের জন্য চুপ থাকলো। ব্যাপারটা সুগার কাছে বলার পূর্বে কথাগুলো সাজিয়ে নিল। পুরোনো দিনের কথা হলেও এত গুরুতা লুকিয়ে আছে, জেনির কানে পৌঁছে গেলে ফের কেলেঙ্কারি হতে পারে। জিমিন একটু সতর্ক হয়ে বলতে লাগলো, প্রথমত এইসব বিষয় নিয়ে দ্বিতীয় কারোর কাছে বলতে যেও না। যদি জাংকুক ভাইয়া নিজে থেকে তোমায় জানায় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এমনিতে যদি না জানায় তাহলে তুমি এ বিষয়ে কাউকেই বলো না। আমি তখন ছোট ছিলাম, আমার বয়স ঠিক কত হবে মনে নেই। তে তখন অনেক ছোট। আমরা 4 বোনেই স্কুলে যেতে শুরু করেছিলাম। আমাদের আনা নেওয়ার কাজ করতো এক কাকা, উনি গোয়ালঘরেরও কাজ করতেন, আবার দাদাজানের নানান কাজেও সাহায্য করতেন। দাদাজানের সেই কাকার সাথে খুব ভালো মিল ছিল। কাকার থেকেও এত আদর করতো। তে স্কুলে যা যা শিখতো সব এসে কাকাকে বলতো। আমরা সবাই সেদিন স্কুলে গিয়েছিলাম। তে তখন ভালোই চটপটে ছিল। বিশ্বাস করো, ওই দিন যদি জানতাম তের চটপটে ভাবটা আজীবনের জন্য হারিয়ে ফেলবো, তাহলে জীবনে ওকে একা ছাড়তাম না। ও আমাদের সঙ্গ ছেড়ে যখন ক্লাসের দিকে ছুটে যায়, আমরা টের পাইনি। স্কুল ছুটির সময় এত ভিড় ছিল যে ওকেই খুঁজে পাচ্ছিলাম না। আমি খুঁজতে খুঁজতে হয়রান হবার পর রোজ জেনিকে নিয়ে গেটের বাইরে চলে যায়। সেখানে সেই কাকাও ছিল। ভয়ে আমার অবস্থা আরও নাজেহাল হয়। একা একা রৌদ্রের ভিতরে তাড়াতাড়ি বাড়িমুখী হই। দাদাজানের কাছে খবর পাঠাই। দাদাজানও পাগলের মতো সব ফেলে তাকে খুঁজতে লাগলো। কিন্তু দাদাজান আর আমি যখন স্কুলে পৌঁছাই তখন তীব্র উত্তেজনায় ফেটে পড়ল সুগা। জিমিনকে চেঁচানোর সুরে তাড়া দিয়ে বলল, তখন কি হয়েছিল? প্লিজ জিমিন। সুগা শুনতে পেল জিমিন ফিসফিস করে শব্দ করেছে। ওকে কাঁদছে। ঘটনার চূড়ান্ত মুহূর্তে কি এমন হয়েছিল? আবারও তাড়া দিল সুগা। অস্থির চিত্তে উসখুস করে বলল, খারাপ কিছু? প্রশ্নটা শুনে তেড়ে আসার মতো মুখ খুলল জিমিন। এক চিৎকার দিয়ে চেঁচিয়ে বলল, পুরো স্কুলের মাঠ খালি ছিল, কেউ ছিল না, শুধু বাথরুমের দুটো দরজা বন্ধ ছিল। দাদাজান ওই দিকে যাওয়ার আগে হঠাৎ একটা দরজা থেকে খুব কান্নাকাটির আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপর যখন দরজা ভেঙে ঢুকি তখন দেখি ওই কাকা বাথরুমের ভিতরে। কাকা ততক্ষণ কাকা সেখানে একা ছিল না, কাকার সাথে আরেকটি মেয়ে ছিল। ওই মেয়েটার পুরো শরীর রক্তাক্ত। সুগা স্তব্ধ হয়ে বসে রইল। কথাটা পুরোপুরি না বললেও বাকিটা বোঝা শেষ। কতক্ষণ চুপ করেছিল জানা নেই। জিমিনের মৃদু স্বরের কান্নায় সদ্ভিদ ফিরে পেল। স্বাভাবিক হওয়ার তীব্র চেষ্টা করে জিমিনকে শান্ততা বলল। জিমিন একটু বিরতি নিয়ে আবারও বলতে শুরু করলো, মেয়েটা তের ক্লাসেই পড়তো। তে তখন পাশের বাথরুমে ছিল। এটা কাকা জানতো না। বাথরুমের দেওয়ালে একটা সরু ছিদ্র ছিল, যেটার জন্য ওই বাথরুমে কেউ যেত না। এজন্য বাথরুমটা পরিষ্কার ছিল। তে এটা ভালো করে জানতো, কিন্তু তখনই বাইরে থেকে কেউ ভুলবশত ছিটকিনি আটকে দেয়। এরপর ওই চিৎকার শুনে যখন ফাঁক দিয়ে তাকালো তখন সব কিছু ওর চোখের সামনে একটা ফুলের মতো মেয়ে দূষিত হয়ে যায়। সুগা 4টা ঘন্টা বাথরুমের ভিতর আটকে ছিল। আমরা যখন উদ্ধার করি তখন পুরনো থেকে আর খুঁজে পাইনি। টানা 6টা দিন টাইফয়েডের রোগে ভুগেছে। সুস্থ হতে হতে মাসখানেক সময় লেগেছে। আর অন্যদিকে সেই মেয়েটা ধুকতে ধুকতে মারা যায়। তার পুরো স্মৃতিটা তের ভিতরে গভীরভাবে আঁচড় কেটে যায়। ও প্রায় ঘুমের সময় চমকে উঠত। ভয়ে সারা রাত ঘুমাতো না। খাওয়া দাওয়া ঘুম পড়া সব কিছু নষ্ট হতে থাকে। ধীরে ধীরে ও অস্বাভাবিকভাবে চুপ হয়ে যায়। দাদা জান ছাড়া ভুল করেও কোনো ছেলে মানুষের সামনে যেত না। সবসময় লুকিয়ে লুকিয়ে থাকতো। নিজের মধ্যে থাকতে থাকতেই কবে অন্য স্বভাবের হয়ে যায়, নীরব হয়ে যায়। আমরা বুঝতে পারিনি। প্রয়োজন ছাড়া কথা বলাও এক পর্যায়ে ছেড়ে দেয়।
ওর জীবনটা শুধু একটা মাত্র ঘটনার জন্য পাল্টে যায় সুগা। এরপর থেকে ও আর স্বাভাবিক মেয়েদের মতো আচরণ করে না। ওকে নিয়ে মানুষ প্রচুর নাক সিটকাতো, কিন্তু আমরা তো জানি ওর ভিতর দিয়ে কিসের ঝড় বয়। ওর বিশ্বাস ভেঙেছে, আস্থা ভেঙেছে, মানুষকে মানুষ বলে চেনার ইচ্ছাটাও মরে গেছে। বিশ্বাস ভাঙলে মানুষই পাল্টে যায় সুগা। মানুষ আর আগের মতো থাকতে পারে না। যদি দাদা জানের সত্যিটা জেনে যায় তখন যে আবারও। সুগা দুই পাটে দাঁত শক্ত করে চোখ বুজে ফেলল। জিমিনের অসম্পূর্ণ কথাটা এবারেও বোঝা শেষ। কি হবে এখন? সত্য জানা আর মাত্র কিছু সময় বাকি। যদি গঙ্গেয় ব্যাপারটা জেনে যায়, সে যে ভাগ হারিয়ে ফেলবে তখন। সুগা আর ভাবতে পারল না। এখন জিমিনের মতো তারও মাত্রা ভোঁ করছে। সাদা শার্টটা রক্তে মাখামাখি অবস্থা। কানের ডান পাশ থেকে তরল রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করলেও চোখের চাহনি এখনো কঠোর। 10 জনের একটা আলটিমেটাম টিম আপাতত তার ইশারার জন্য প্রস্তুত। যে কোনো সময় শেষ মুহূর্তের গোলাবর্ষণ হতে পিছপা হবে না। তার চতুর্দিকে ফেরারি আসামির দলবল আহত নিহত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার মধ্যে নিহতের সংখ্যা ঢের বেশি। বিচক্ষণ ভঙ্গির চোখ দুটো ডান পাশ থেকে বাম পাশে ঘোরালো। চারিদিকের ছকটা আর একবার ঠিক করে নিল। মনে মনে সঠিক হিসেবটা মিলিয়ে দৃঢ়তার সাথে রিভলভারটা টার্গেট মতো সেট করে গম্ভীর আওয়াজ তুলে বলল, সারেন্ডার করুন। কথাটা অগ্রাহ্য করতে গিয়ে আশ্চর্যে একগাল হাসলো গঙ্গেয়। সামনে দাঁড়ানো পুরুষটা তার আত্মীয় বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে না পুরুষটা তার নাচ জামাই। জীবনের গতিময় ধারা এভাবে সত্যের সামনে ছেড়ে দেবে কল্পনা করেননি তিনি। অদ্ভুত নিয়মের জোরে আজ তারা হেরে বসেছে। যেই জাঙ্কুককে তিনি সরল ধাঁচের ব্যক্তি ভাবতেন, যাকে আড়ালের ঘরে দুলাল ভেবে নাতনিকে তুলে দিয়েছেন, দিন শেষে সেই সৌম্য দর্শন, চেহারার আড়ালে জটিল বুদ্ধি এবং গভীর চিন্তা সম্পন্ন মানুষ বেরিয়ে এসেছে। সেই জন জাঙ্কুক আজ সশস্ত্র দলবল নিয়ে তাকে আত্মসমর্পণের হুমকি দিচ্ছে। নিজের অপরাধ অবস্থা দেখে কুণ্ঠা বোধ করছেন তিনি। তারও দেহের বিভিন্ন জায়গায় রক্ত ঝরে ঝরে পড়ছে। বাতাসের গতিতে মিনিট 5 পূর্বেই বুলেট লেগেছে। বর্তমানে লাইব্রেরি ঘরের কাছে শেল্টার নিয়েছেন। দরজার পিছনে লুকিয়ে থাকলেও তার নিঃশ্বাস এখনও স্বাভাবিক নেই। বাঁচার তাগিদে তিনি হাঁসফাঁস করলেও জাঙ্কুকের অনিচ্ছিদ্র পরিকল্পনায় বাজেভাবে ফেঁসে গিয়েছেন। অনেক চেষ্টা করেও জাঙ্কুককে নিহত করতে পারেননি। বারবার তার বুলেটের নিশানা ব্যর্থ হয়েছে। তুখোর নিশানাবাজ হিসেবে সেই খ্যাতিটা এতদিন কায়েম ছিল, আজ সেটা ভেস্তে গেছে। দরজার সরু ফাঁকে চোখ রাখলো গঙ্গেয়। ঠোঁটটা দাঁতে কামড়ে ফাঁক দিয়ে বাইরের অবস্থা দেখলো। পরিষ্কার সাদা শার্টটা রক্তে ভিজে আছে জাঙ্কুকের। তবুও হাত দুটোর মাঝে রিভলভারটা টার্গেটের মতো সেট করা। ঠোঁটের ডান কোণা থেকে লম্বাকারে রক্ত পড়ছে। সেই দিকে তার ভ্রুক্ষেপ নেই। ঘেমে সুন্দর মুখটায় নাক গাল লাল হয়ে উঠেছে। অন্যদিকে ডান কানের পাশ দিয়ে রক্তের স্রোত থেমে নেই। গঙ্গেয় নীরবতা দেখে হঠাৎ গম্ভীর ব্যক্তিটা গলা তুলে হুঙ্কার ছাড়ল। জোর গলায় বলে উঠল, আমি 3 পর্যন্ত কাউন্ট করব। কাউন্টডাউন পর্যন্ত যদি না বেরিয়ে আসেন, আমি অ্যাকশনে নামতে লেট করব না। এখনো সময় আছে। ভালোই ভালোই সারেন্ডার করুন। গঙ্গেয় ফিচলে হাসি দিল। অনেকটা তাচ্ছিল্যের সুরে মনে মনে বলল, মনের সুখে নামটা গুনতে থাক, আমি তো শালা বাহির হইতাম না। কথাটা বলেই ফাঁক থেকে চোখ নামালো গঙ্গেয়। হাতে থাকা পিস্তলটায় দৃষ্টি দিল সে। পাঞ্জাবিটার পকেট থেকে গুলির স্তূপ নিয়ে পিস্তলে লোড করলো। তার মাথায় বিভৎস বুদ্ধিটা ঘুরঘুর করছে। পিস্তলটা ডান হাতের কবজিতে নিয়ে দরজা থেকে দূরে সরালো। তখনই ভিতর থেকে শুনতে পেল জাঙ্কুকের গলাটা কাউন্ট করা শুরু করেছে। 1 শব্দটা শুনতেই 2 কদম পিছিয়ে গেল গঙ্গেয়। সাথে সাথে দরজার দিকে পিস্তল তুলে ধরল। জাঙ্কুক সময় সাপেক্ষ না করে 2 বলে উঠল। এবার গঙ্গেয় আরও 1 কদম পিছিয়ে গেল। হাতের পিস্তলটা সর্বোচ্চ শক্তি দিয়ে কাঠিন্য মুখে ধরে রইল। প্রায় 2 মিনিটের মতো অতিক্রম হয়ে যায়। বন্ধ দরজার বাইরে আর কোনো শব্দ ভেসে আসছে না। 2 ভুরু কুচকে গঙ্গেয় চরম আশ্চর্য হলো।
হঠাৎ কি হলো? কাউন্টডাউন থেমে গেল কেন? বিষয়টা ঠান্ডাভাবে দেখা যাচ্ছে না। নিশ্চিত রূপে বলা যায় বাইরে কিছু একটা হচ্ছে, নয়তো হুট করে ছি বলাটা এমনি এমনি থেমে যাবে না। গঙ্গ এখন পিস্তল তাক করে কৌতূহল চোখে তাকিয়ে আছে। জাঙ্কুককে সহজভাবে নেওয়াটা তার ভুল হয়েছে, কিন্তু আচমকা কাউন্টডাউন থেমে গেল। এটা কি অশনি ঝড়ের পূর্বাভাস? দর করে কপাল বেয়ে ঘাম ঝরছে। গলাটা গ্রীষ্মের চৌচির মাঠের মতো শুকিয়ে গেছে। এক ফোঁটা জলের জন্য বুকটা খা খা করছে। তিনি কি কোনো কারণে প্রচণ্ড ভয় পাচ্ছেন? মৃত্যুর গন্ধ পেয়ে আগেই টালমাটাল হচ্ছেন। চারপাশটা কেমন নিস্তব্ধ লাগছে। একটু আগে যে শব্দগুলো পুরো বাড়ি মাতিয়ে রেখেছিল সেগুলো আর নেই। হঠাৎ ভুতুরে কায়দায় শুনশান হয়ে গেছে। গঙ্গও পিস্তল ধরা হাত দুটো আস্তে আস্তে নিচে নামালেন। ধীর পায়ে বিনা শব্দে দরজার দিকে এগোতে লাগলেন। এমনভাবে পা ফেললেন যেন নিম্নতম শব্দ না হয়। দরজার খুব নিকটে গিয়ে কাঠের দরজায় কান পাতলেন। বাইরের মতিগতি বুঝতে গিয়ে ভরকে গেলেন তিনি। আজব, বাইরে কোনো শব্দ হচ্ছে না। আচানক সবকিছু একেবারে থেমে গেছে। আরো কয়েক মিনিট দরজায় কান রেখে সূক্ষ্ম কিছু সন্ধান করলেন, কিন্তু কোনো শব্দই বিলক্ষণ অবস্থায় আভাস পেল না। বাধ্য হয়ে গঙ্গ নিজেই আস্তে করে দরজা খুললেন। দরজার দ্বার দুটো ধীর গতিতে খুলে সতর্ক হলেন তিনি। বাইরে সত্যি কেউ নেই, নেই কোনো অস্ত্রশস্ত্রের বাহিনী। মেঝের বিভিন্ন জায়গায় লাশ ছাড়া একটা কাক পক্ষীও নেই। মিনিটের ভেতরে এতগুলো মানুষ কোথায় উধাও হয়ে গেল? কোথায় গেল তারা? এভাবে ম্যাজিকের মতো ভেলকি দেখানোর মানে কি? প্রচণ্ড বিস্ময় নিয়ে পরিস্থিতি বোঝার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তিনি। তখনই সব কিছু তছনছ করে পুরো বাড়ি কেঁপে উঠল। দামাল শব্দের চোটে কোনো কিছু বোঝার আগেই চোখের সামনে অন্ধকার নেমে এলো। ছিটকে কহাত দূরে গেলেন, সেটা ঠাউর করতে পারলেন না। চোখ খোলার ব্যাকুল চেষ্টায় ব্যর্থ হলেন তিনি। কাতর ধ্বনিতে চিৎকার দিতেও গলা আটকে গেল। হাতের আঙুলগুলো শিথিল হতেই পিস্তলটাও পড়ে গেল। অনেক চেষ্টা করে চোখ খুললেন তিনি। নিঃশ্বাস নিতেও যেন ফুসফুস ছিঁড়ে আসছে। মুখ হাঁ করে নিঃশ্বাস নিতেই ধীর গতিতে পিছু ফিরলেন। সম্পূর্ণ পিছু ফিরতেই বিস্ফোরিত চোখে তাকালেন। রক্তাক্ত সাদা শার্ট গায়ে চাকুক দাঁড়িয়ে আছে। তার ডান হাতে নিচে পড়া রিভলভারটা দেখা যাচ্ছে। ঘরমাক্ত মুখটা যেন রাগে টকবক করছে। যতটা স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে চোখের হিংস্র চাহনি। এমন ক্ষুদ্র দৃষ্টির মুখোমুখি আগে কখনো হয়নি গঙ্গ। এ যেন হিংস্র রূপধারী অচেনা কোনো ব্যক্তির সম্মুখে দাঁড়িয়ে আছেন। ক্ষুধার্ত জানোয়ারের মতো হিংস্র চাহনিটা কোনোভাবেই শান্ত হলো না। গঙ্গর দিকে এক কদম এগোতেই ভয়ে গঙ্গ কুকড়ে গেল। এরপর তোতলাতে তোতলাতে বলল, আমাকে প্রাণী মেরো না। কথাটা উচ্চারণ করে কোনো লাভ হলো না। ক্ষুদ্র দৃষ্টিটা সরাসরি চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দৃষ্টি নড়ে চড়ে গঙ্গর বুকে গিয়ে থামলো। গঙ্গ সেটা লক্ষ্য করে নিজেও বুকের দিকে তাকালো। চোখটা বুকের ডান দিকে যেতেই ভয়ে শিউরে উঠল। চোখ দুটো বিশাল বড় করে চাঙ্কুকের দিকে তাকালো। চাঙ্কুক চুপচাপ ভঙ্গিতে গঙ্গর তামাশা দেখছে। গঙ্গও নিজের শোচনীয় অবস্থা দেখে কাকুতি কণ্ঠে বলল, আমাকে মেয়ে। বাক্যটা শেষ করার আগেই জাঙ্কুক ধীর গতিতে ডানে বামে মাথা নাড়ল। ডান হাতের নিচু রিভলভারটা আচমকা উপরে তুলতে লাগলো। দুর্দশা টের পেয়ে গঙ্গ গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। বারবার কাকুতি মেশানো কণ্ঠে মিনতি করতে লাগলো। জাঙ্কুকের পিছনে থাকা টিমটা পাষাণের মতো দৃশ্য দেখতে লাগলো। কেউ কোনো ট্রুশব্দ উচ্চারণ করলো না। রিভলভারটা দুই হাতে উঁচু করে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল জাঙ্কুক। তর্জনী আঙুলটা ট্রিগারে রেখে জোরে এক চাপ দিয়ে বসলো। তীব্র শব্দ থেকে নীরবতা ছিঁড়ে গেল। সোজা বুকের বাম পাশটা বুলেট বিদ্ধ হলো। জাঙ্কুক তবুও থামলো না। জল শক্ত করে অনবরত ট্রিগার ছুটতে থাকলো। একের পর এক জোরদার শব্দ শেষে থেমে গেল জাঙ্কুক। কয়েকবার বুক ভর্তি নিঃশ্বাস ছাড়তেই রিভলভার নামিয়ে ফেললো। বুক ঝাঁঝরা দেহ নিয়ে মাটিতে পড়ে গেল গঙ্গ। চোখ জোড়া বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল, যেন নিশ্চল চোখ জোড়াই বলছে, তোমাকে চিনতে ভুল করেছে জাঙ্কুক। এই ভুলের মাসুল আজ আমাকে শেষ করে দিল। এই কালাম সর্দার
পুরো গ্রামবাসীকে ধোকায় রেখেছিল। তুমি তার এতগুলো বছরের সাধনা শেষ করে দিলে। আমার জীবনের অঘটনটা নিজের নাতনি দিয়ে ডেকে আনবো এই চিন্তা কোনোদিনও করতে পারিনি। আজ একটা শহরের ছোকরার কাছে হেরে যাব, এটা আমার শেষ ব্যর্থতা। মুখ থেকে গল করে রক্ত বেরোতে লাগলো কমলোর। বুকের রক্তে পিঠের নিচে বন্যা বয়ে যাচ্ছে। কেন জানি দৃশ্যটা দেখে জাঙ্কুক চোখ সরিয়ে ফেললো। বডিকে নিয়ে যাওয়ার জন্য টিমের সদস্যদের ইশারা করলো সে। রিভলভারটা কোমরের পেছনে গুজতে অলস পায়ে জানলার দিকে গেল। আকাশটা মেঘে পরিপূর্ণ। সময়টা সন্ধ্যা। যে কোনো সময় মসজিদের মাইকে আজানের ধ্বনি উঠবে। চারপাশটা একসাথে মধুসূরে মুখরিত হবে। বেগুনি আভায় আকাশটা নিস্তেজ চেহারা ধারণ করেছে। পাখিদের নিড়ে ফেরার ব্যস্ততা দেখে গভীর নিঃশ্বাস ছাড়ল জাঙ্কুক। অনেকগুলো সত্য এখন তের সামনে প্রকাশ পাবে। থেকে নিজের মুখে অকট্য সত্য বলতে সত্যি ভয় হচ্ছে। এত বড় ধাক্কাটা কি নিতে পারবে? যার আঙুল ছুঁয়ে সে বড় হয়েছিল, যার ছায়াতলে নিজেকে সবসময় আড়ালে রাখত, তার বিরুদ্ধে লোমর্ষক সত্যটা জেনে সহ্য করার ক্ষমতা থাকবে? জাঙ্কুক কিছুক্ষণের জন্য অস্থির হয়ে উঠল। সে জানে না সামনে কি হতে চলেছে। ব্যাপারটা যতই ঠান্ডা লাগছে ততটা ঠান্ডা হবে না। ভাবনা চিন্তার মশগুল হতেই হঠাৎ পিছন থেকে কেউ ডেকে উঠল, স্যার। ডাক শুনে মাথা ঘোরালো জাঙ্কুক। টিমের সবচেয়ে কর্মক্ষম ব্যক্তি তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক বিষয়টা বোঝার জন্য জিজ্ঞেস করলো, কিছু কি বলবে? এনি নিউজ? কিছু বলতে চাইলে বলতে পারো। আচ্ছা, অ্যাম্বুলেন্স এসেছে? ডেড বডি পাঠিয়েছো? লোকটি এবার সকল জড়তা ছেড়ে মূল কথায় ফিরল। চোখ নামিয়ে সম্মান দেখিয়ে বলল, স্যার, লোকটা তো আপনার রিলেটিভ, তাই না? মানে আপনি নিজের রিলেটিভকে এনকাউন্টার করলেন? এটা দেখে অবাক হয়েছি। জাঙ্কুক কথাটা শুনে মৃদু হাসলো। পকেটের দুই ফাঁকে হাত গুজে বলল, সবটাই লাকের উপর ডিপেন্ড। আমার বাবা সবসময় একটা কথা বলতো, যেই জিনিসটা আমার মন প্রাণে চাই পুরো কায়নাত সেই জিনিসটাকে তোমার কাছে আনতে ষড়যন্ত্র করতে থাকে। বাবা কোত্থেকে এমন অদ্ভুত কথা শুনেছিল আমি জানি না, কিন্তু একথা সত্য। লাইফের স্ট্র্যাটেজি কখন কোথায় মোড় নেবে সেটা বলা যায় না। লোকটা কথায় সায় দিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তখনই স্পষ্ট চোখে দেখতে পেল জাঙ্কুকের বুকের ডান পাশটা রক্তাক্ত। কপাল কুঁচকে তড়িৎ গতিতে প্রশ্ন করল, আপনি কি বুলেট প্রুফ জ্যাকেট পরেননি? আপনার তো ব্লিডিং হচ্ছে স্যার। জাঙ্কুক বুকের ব্যথাটা টের পেয়ে চোখ নামালো। শার্টের ডান পাশটায় আসলে ব্লিডিং হচ্ছে। জাঙ্কুক সেটা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, ভেস্ট পরেছি, চিন্তার কিছুই নেই। বুলেটটা চামড়া ছুঁয়েছে, পুরোপুরি ঢোকেনি। দ্রুত মেডিকেল টিমের ব্যবস্থা করো, আমি আজ রাতেই ফিরতে চাই। লোকটি কিছুটা প্রশ্নাত্মক ভঙ্গিতে বলল, আজ রাতেই ফিরবেন? কেসটার ফর্মালিটি যে বাকি আছে। আমার কাজ শেষ, আমি অফিসারের কাছে কেসটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। ডিপার্টমেন্টে আগেই বলা ছিল এই কেসের বাকি ফর্মালিটি তিনিই করবেন। মিডিয়ার লাইভ ব্রিফটা যেন ঠিকঠাক মতো কমপ্লিট হয়। কথা ক্লিয়ার? লোকটা স্যালুট তুলে বলল, ইয়েস স্যার। রিসর্টের জনহীন পুকুর পাড়ে বসে আছে জিমিন। বৃষ্টির জন্য আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা। কালো পাড়ের বেগুনি শাড়িটা শীত ঢাকতে পারছে না। আঁচলটা টেনে গা ঢাকলো জিমিন। হাতের মুঠোয় ফোন ধরে বসে আছে। সুগার কথা মতো বিরাট একটা ঝুঁকি নিয়েছে। এখনও জানে না পরিস্থিতি কেমন গোলমালে হবে। নতুন অ্যান্ড্রয়েড ফোনটা সুগায় পাঠিয়েছে। এখন এতে করে সমস্ত যোগাযোগ সিদ্ধি হবে। হোম বাটন ক্লিক করে স্ক্রিনের সময় দেখে নিল। ঠিক 8টার দিকে তের আসার কথা। জাঙ্কুক আসার পূর্বেই পুরো ঘটনা বলতে হবে। থেকে এমন কঠিন সত্যের মুখোমুখি না করলে জাঙ্কুকের সাথে আবারও ঝামেলা বাঁধবে। ভাবতে ভাবতে হঠাৎ কাঁধে হাতে স্পর্শ পেল। চমকে গিয়ে পিছু তাকাতেই থেকে দেখতে পেল। জিমিনের চমকানো অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল তে। হাসি দেখে জিমিন কপট রাগ দেখিয়ে বলল, তুই যে দিন দিন বেয়াদব হচ্ছিস জানিস? এভাবে কারোর গায়ে হাত রাখে? এমনিতেই বাতাসের চোটে ট্রান্সমিটার ব্লাস্ট, তার উপর কারেন্ট কখন আসে কে জানে। এইদিকে তুই কালো শাড়ি পরে ভয় দেখাচ্ছিস। জিমিনের ভীতু কথা শুনে পাশে বসলো তে। জিমিনের ডান কাঁধে মাথা রেখে হাসি দিয়ে বলল, তুমি যেভাবে ভয় পাবে কে জানতো।
আমি কিন্তু কালো পরিনি বুবু, আমি গাঢ় নীল পরেছি। ভয় পেলে আমি আসলেই দুঃখিত। আমি তো তোমার মতো এমনি চলে এসেছি, রাগ করো না। আমি তো বুঝতে পারিনি বুবু। যতখানি রাগ নিয়ে জিমিন অন্যদিকে ঘুরেছিল, ততখানি আদর নিয়ে তাকে আগলে ধরলো সে। মাথায় হাত গোলাতে গোলাতে বলল, মনটা এখন কোন পর্যায়ে আছে রে, খারাপ নাকি ভালো? তীর পুকুরের দিকে দৃষ্টি রেখে জবাবটা দিতে গিয়ে চুপ থাকলো। টলমলে জলের দিকে দৃষ্টি রেখে অদ্ভুত কণ্ঠে বলল, হয়তো ভালোই আছে। জিমিন এ কথার জবাবে বেশি কিছু বলল না, বুক ফুলিয়ে গভীরভাবে দম নিল। আস্তে আস্তে সেটা বাতাসে ছেড়ে ঠোঁট ভিজিয়ে তের মাথায় হাত বোলানো বন্ধ করে গালে হাত রাখলো। অনেকটা স্বাভাবিক অনুভব করলে মুখ খুলল জিমিন। তে, তোকে কিছু জরুরি কথা বলার জন্য ডেকেছি। কথাগুলো বলবো বলবো করছিলাম, কিন্তু সুযোগ পাইনি। কথাগুলো শুনে তুই কেমন আচরণ করবি বুঝতে পারছি না। শুধু বোন হিসেবে এটুকু বলবো, সব কিছুর সত্য মিথ্যার বিচার না করে অবুঝের মতো কাউকে কষ্ট দিতে যাস না। কাঁধ থেকে মাথা তুলল তে। অন্ধকারে পুরোপুরি দেখতে না পেলেও জিমিনের কণ্ঠটা অপ্রস্তুত শোনাচ্ছে। তে চিন্তিত অবস্থায় ঢোক গেল। না জানি বুবু কেমন কথা শোনাতে যাচ্ছে। তে কিছুটা উদ্বেগের সাথে বলল, তুমি কি ব্যাপারে বলতে চাইছো বুবু? আমি কাকে দোষী বানাতে যাব? জিমিন যেন বারবার হাল ছেড়ে দিচ্ছে। মনে মনে বলছে, কথাগুলো শুনলে তে কি স্বাভাবিক থাকবে? অন্যদিকে মস্তিষ্ক বলছে, কথাগুলো না বললে আর সুযোগ পাবো না। জিমিন খুব শান্তভাবে মনের কথা শুনল। সেই মতো তের হাত দুটো নিজের হাতে নিল। তের দিকে চোখ রেখে গলা খাকারি দিল। হালকা একটু কেশে উৎসুক কণ্ঠে সে বলল, তে, আমরা এই দুনিয়ায় সবসময় আমোদে থাকবো না। কখনো হাসবো, কখনো কাঁদবো, এটাই জগতের নিয়ম। যদি সবসময় হাসি আমোদে থাকতাম, তাহলে হয়তো কষ্টের পর সুখের আনন্দটা টেরই পেতাম না। তুই কি বিশ্বাস করিস জাঙ্কুক ভাইয়া একজন ভালো মানুষ? আমার চোখে সবচাইতে ভালো মানুষ উনি। তার মধ্যে কোনোদিনও অহংকার দেখিনি। আমার কাছে শুনেছি, যে লোকের মধ্যে অহংকার, হিংসা, মিথ্যার মতো গুণ নেই, সে নাকি ভালো মানুষ। যদি ভাইয়াকে নিয়ে যোগ্যতার হিসেব আসে, তাও বলবো ভাইয়ার মতো বর পাওয়া 7 কপালের ভাগ্য। তুই যে ওনার চেয়ে ছোট, তোকে সবসময় ছোটর মতো আদর যত্ন করেছি। আজ এই কথাগুলো বলতাম না তে, শুধু তোর ভালোর জন্য কথাগুলো বলছি। তোর কি মনে আছে, ছোট থাকতে আমাদের গ্রামে প্রায় লাশ পাওয়া যেত। জেলে চাচারা মাছ ধরতে গিয়ে লাশ পেত। দাদাজান মাঝে মাঝে বলতো, ডাকাতেরা নাকি লুটপাট করে তাদের মেরে ফেলেছে। তে এমন উদ্ঘটে কথার আগামাতে কিছুই বুঝলো না। জিমের কথায় সায় দিয়ে সে শান্ত গলায় বলল, হ্যাঁ মনে আছে তো। আবারও ঠোঁট ভেজালো জিমিন। ঢোক গেলে বলল, আমাদের গ্রামটা ভালো নেই রে। গ্রামটা এখন জঘন্য মানুষের কাজকর্মে নষ্ট হয়ে গেছে। আজ পর্যন্ত যতগুলো লাশ পাওয়া গেছে, যারা যারা নিখোঁজ হয়েছে, সবার পিছনে একটা রহস্য লুকিয়ে আছে। যেই রহস্য গ্রামের সহজ সরল মানুষরা এখনো জানে না। প্রায় আমাদের গ্রাম থেকে বাচ্চা চুরি হতো, বিভিন্ন বয়সের যুবতীর নিখোঁজ খবর আসতো, অমুক তমুক জায়গায় লাশ পাওয়া যেত। কেউ কেউ জন্মের মতো উধাও হতো, তার টিকি পর্যন্ত খোঁজ পাওয়া যেত না। এসব ঘটনা কাকতালীয় ছিল না তে। প্রত্যেকটা ঘটনার পিছনে একজনই দায়ী ছিল। একজন মানুষই যুগ যুগ ধরে এসব কুকর্ম চালিয়েছে। জিমিনের কথায় সন্ধি হারিয়ে ভুরু কুচকালো তে। প্রচণ্ড কৌতূহল নিয়ে অস্থিরভাবে বলল, তোমার কি মাথা খারাপ? এত পুরনো ঘটনার সাথে বর্তমানের মিল করছো কেন? গ্রামে তো এখন কিছুই হয় না। আগে যেগুলো হতো তাও তো ডাকাত বা শত্রুর জেরে হতো, এছাড়া তো কিছুই না। জিমিন অবাক চোখে বলল, তুই কি আমার কথা বিশ্বাস করছিস না? দ্রুত গতিতে মাথা তোলালো তে। সাথে সাথে বলল, না বিশ্বাস করার কথা আসছে কেন? তুমি কি ভুলে গেছো গঙ্গীয় মোল্লা থাকতে অন্যায় কি হতে পারে? কেন এমন কথা বলছো বুবু? হতভম্ব হলো জিমিন। একটা বদমাশ লোকের জন্য তার প্রচণ্ড বিশ্বাস দেখে খেপে উঠল। অজান্তে সে ঝাঁঝের সাথে চিৎকার করে বলল, ওই গঙ্গীয় আজ তো একটা জানোয়ার, পাষাণ। ওই জানোয়ারের মধ্যে মনুষ্যত্বের ছিটে ফোটাও নেই। তুই ওই জানোয়ারকে চিনিস? 1 ইঞ্চিও চিনিস না। ওই জানোয়ার নিজের স্বার্থের জন্য
তোর বাপকেও জিন্দা রাখেনি। ছোট বাবা আজ আর বেঁচে নেই, এটা জেনে নে। আর কোনোদিনও তোর বাপকে দেখতে পাবি না, কোনোদিনও না। বলতে বলতেই ধরা গলায় কেঁদে দিল জিমিন। একবারও খেয়াল হলো না কথাগুলো শোনার পর তে কি করছে। চোখ তুলেও দেখলো না। তেজের স্তব্ধ হয়ে নিষ্ফলক চোখে তাকিয়ে আছে। সে যে চোখের পলক ফেলাটাও ভুলে গেছে। অন্ধকারে সেটা দেখতে পেল না জিমিন, একটুও দেখতে পেল না। গল্পটা এমন দিকে এগোচ্ছে, আমি জানি তোমাদের মনে অনেক ভয় আছে, অনেক কৌতূহল আছে। না জানি তেজ জাঙ্কুকে বিশ্বাস করবে কিনা। এই ঘটনার কারণে তাদের মধ্যে কোনো দূরত্ব চলে আসবে না তো? জানতে হলে অপেক্ষা করো নেক্সট পার্টের জন্য।